ম্যাডাম কেমন আছেন? আমি স্টার নিউজ থেকে বলছিলাম। পরিচয় শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। একটু জাস্ট প্লিজ আমাকে পানি লাগবে প্লিজ। সাপোর্ট এখনো নাই, তখন মানে এই কোয়েশ্চেনগুলো আপনার কাছ থেকে লাগবে, আপনি আমাকে কোয়েশ্চেনগুলো পাঠান। দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব? কেন এত শিশু মৃত্যুর মিছিল? আদৌ কি হামরুবেলার টিকার সংকট ছিল? টিকা ইস্যুতে ইউনিসেফের দাবি কতটুকু সত্য? আমি স্টার নিউজ থেকে প্লিজ আমাকে পানি লাগবে প্লিজ। টিকা ইস্যুতে কি করেছে অন্তর্বর্তী সরকার? এসব নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মুখোমুখি হয়েছে স্টার নিউজ। এমন আর্তনাদ সন্তানহারা এক মায়ের। কিছুক্ষণ আগেই হামের ছোবলে হারিয়েছেন বুকের মানিককে। তিন দিন আইসিইউতে থাকার পর মৃত্যুর কাছে হার মানে 10 মাসের ছোট্ট মাহিন। নোয়াখালীর মাইজদির প্রবাসী মনির হোসেন ও শিউলি আক্তার দম্পতির ছেলে মাহিনকে গত 29 এপ্রিল ভর্তি করা হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। শত চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। শেষমেশ মাহিনের নিথর দেহ নিয়েই বাড়ি ফিরতে হয় হতভাগা মাকে। তখনও কোমলমতি মাহিনের মৃত্যুর খবর জানেন না প্রবাসী বাবা। মেয়ে ইশফাকে নিয়ে হাসপাতালের মেঝেতে দিন গুনছেন টাঙ্গাইলের মির্জাপুরের গৃহবধূ ফাতেমা খাতুন। তারও ভয়, কখন না জানি কি হয়ে যায়। এখন আমার স্বামীও ওর মতনই অসুস্থ, করোনার ভ্যাকসিন যেখানে দেয় মহাখালী হাসপাতালে উনিও ভর্তি। এখন দুজনকে নিয়ে আমি অনেক চিন্তিত আছি, কখন কি হয়ে যায়। এখানে আইসিইউ নাই, এখানে তো এতটুকু সুবিধাই নাই। আইসিইউ না থাকলে এখন কখন কি হয়ে যাবে তারা তো আইসিইউতে ভর্তি করতেই পারবে না। দেশজুড়েই হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে এমন চিত্র। নিত্য নতুন রোগী আর লাশের গাড়ির সাইরেনে এক ভীতিকর পরিবেশ। সবাই সবার মধ্যে চলতেছে, কিন্তু এই বিষয় নিয়ে কেউ মাথা কামাইতেছে না। প্রথমে একবার হয়েছিল, ডক্টর দেখে বলছে যে হয় নাই, তারপর নিয়ে গেছি, তারপর দেখি যে না, বাচ্চার অবস্থা দিনে দিনে অনেক খারাপ হয়ে যেতেছে। দেশে হাম এখন ভয়াবহ মহামারীর মুখে। সবশেষ পরিসংখ্যান বলছে দেশের 64 জেলার প্রায় সবকটিতেই হামের প্রাদুর্ভাব। ছোঁয়াচে এই রোগের সংক্রমণে এ পর্যন্ত মারা গেছে 400-রও বেশি মানুষ, যাদের 2/3 শিশু। তথ্য বলছে 2 দশকেরও বেশি সময় ধরে দেশের স্বাস্থ্য খাত চলছে নির্দিষ্ট কাঠামোতে, যা স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি বা HPNSP নামে পরিচিত। এই কাঠামোর মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে টিকাদান কর্মসূচি, মাতৃস্বাস্থ্য, পুষ্টি কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা সেবা। 2024 সালের জুনে শেষ হয় এই কর্মসূচির 4র্থ ধাপ। এরপর পুরো স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয় অন্তর্বর্তী সরকার। এখানেই শুরু হয় বিলম্ব। 2025 সালের নভেম্বর পর্যন্ত ঝুলে থাকে নতুন প্রকল্পগুলোর অনুমোদন।
এরপর প্রকল্প পরিচালক নিয়োগেও লেগে যায় আরও কয়েক মাস। এই দীর্ঘসূত্রতায় তৈরি হয় এক ধরনের প্রশাসনিক শূন্যতা। যখন পুরনো কাঠামো শেষ, তখন নতুন ব্যবস্থাও পুরোপুরি কার্যকর হয়নি। এই পরিবর্তনের ধাক্কা পড়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবায়, আর এর মাঝেই সামনে আসে আরও একটি বড় সিদ্ধান্ত। তথ্য বলছে, বহু বছর ধরে বাংলাদেশের টিকা সংগ্রহ করা হয় ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায়। সরকারের চাহিদা অনুযায়ী ইউনিসেফ সংগ্রহ করে এসব টিকা। খরচের একটি অংশ দেয় আন্তর্জাতিক টিকা জোট গ্যাভিপ। তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। কিন্তু অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় এই পদ্ধতি বদলানো হবে। দেশের মোট টিকা চাহিদার অর্ধেক কেনা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। যুক্তি ছিল ক্রয় প্রক্রিয়াকে আরও নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ করা। ওই সিদ্ধান্তে আপত্তি জানায় ইউনিসেফ। জাতীয় নির্বাচনের ঠিক 2 দিন আগে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি, যেখানে বলা হয় উন্মুক্ত দরপত্রে টিকা কিনলে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে, ব্যাহত হতে পারে নিয়মিত টিকাদান কার্যক্রম, বাড়বে শিশু মৃত্যুর ঝুঁকিও। যদিও ইউনিসেফ প্রতিনিধির সেই সতর্কবার্তার আগেই দেখা দেয় হামের সংক্রমণ। জানুয়ারির শুরুর দিকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপরই সামনে আসে টিকা সংকটের প্রশ্ন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের টিকা ক্রয় পদ্ধতির পরিবর্তন নিয়ে সংবাদ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্স জার্নাল। গত 30 এপ্রিলের সেই প্রতিবেদনের একটি অংশে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ক্রয় পদ্ধতি পরিবর্তনের কারণে দেশজুড়ে হাম-রুবেলার টিকার সংকট দেখা দেয়। পরে দেশের একটি গণমাধ্যমও ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধির সাক্ষাৎকার প্রকাশ করে, যেখানে অর্থ ছাড়ে বিলম্ব এবং ক্রয় পদ্ধতি পরিবর্তনের সম্মিলিত প্রভাবে টিকার সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার দাবি করেন তিনি। জানিয়ে কথা বলেছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ইউনিসেফ সরাসরি প্রকিউর করে, কিন্তু ইউনিসেফ প্রকিউরমেন্টের টাকা কিন্তু ইউনিসেফ দেয় না, টাকা দেয় গাবি, আর কিছু দেয় সরকার। তো এখানে ইউনিসেফ আবার এই যে সংগ্রহটা করে, এই সংগ্রহে হ্যান্ডলিং চার্জ হিসেবে 7% টাকা নেয়। যেহেতু 7% সে পায়, সেখানেও তার একটা ইন্টারেস্ট আছে। সুতরাং এটা কোন আঙ্গিকে কথাগুলো বলা হয়েছে সেটা দেখতে হবে। টিকার ঘাটতির প্রশ্ন উঠলেও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে দেওয়ার চিঠিতে ইউনিসেফ বলেছে, হাম-রুবেলা টিকার মজুতের সময়সীমা ছিল 2026 সালের 5 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ টিকার কোনো সংকট ছিল না। তাহলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার দাবি কতটা যৌক্তিক? শুনেছি যে ইউনিসেফের যিনি দেশস্থ প্রধান ছিলেন, উনি তখনকার দিনের মাননীয় উপদেষ্টার কাছে হাত জোড় করেছেন, আল্লাহর ওয়াস্তে এটা এরম করেন না, মানে টেন্ডারিংয়ের মধ্যে যে না, এই ধরনের কথাবার্তা বলেছেন। আসলে কি বলেছেন এটা তো শুধু উনি আর মাননীয় উপদেষ্টা বলতে পারবেন। আর শুধু উপদেষ্টার কাছে হাত জোড় করলাম, মাফ চাইলেন, এরম করেন না বললাম, কিন্তু আমি আর কিছু করেছি? এবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই বিভাগে স্টার নিউজ জাতীয় টিকাদান ক্যাম্পেইনের পাশাপাশি টিকার সংরক্ষণ ও মাঠ পর্যায়ে সরবরাহ নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগের এই প্রতিষ্ঠান। যদিও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না ইপিআইয়ের সহকারী পরিচালক ডাক্তার হাসানুল মাহমুদ। টিকা সংকট এখনো নাই, তখনও ছিল না সংকট। তখনও ছিল। ইউনিসেফের মাধ্যমে ওই সময় আমরা কিছু কিছু ভ্যাকসিন আনতে সক্ষম ছিলাম প্রি ফাইন্যান্সিং। তাও কত টাকা মানে? প্রি ফাইন্যান্সিং 200 কোটি টাকা। গ্যাভি ফান্ডিংয়ের টিকা আমার কাছে এসে পৌঁছেছে যে এই যে 25 সালের সেপ্টেম্বর থেকে কিছু কিছু টিকা আসা শুরু হয়েছে। এটা তো 2 কোটি টিকা দেওয়া হয় না। ধরেন যে আমাদের হেলথ ওয়ার্কার স্ট্রাইক করছিল, সে একটা কারণে।
সার্বিক বিষয়ে ইউনিসেফের বক্তব্য জানার চেষ্টা করে স্টার নিউজ। তবে প্রশ্ন পাঠানোর কথা বলেন প্রতিষ্ঠানটির কমিউনিকেশন বিভাগের এক কর্মকর্তা। ফার্স্ট অফ অল আমার এই কোয়েশ্চেনগুলো আপনার কাছ থেকে লাগবে, আপনি আমাকে কোয়েশ্চেনগুলো পাঠান, এটাই। বেশ কয়েকটি প্রশ্ন সামনে রেখে ইউনিসেফের সাথে যোগাযোগ করে স্টার নিউজ। কয়েকটি প্রশ্ন পাঠানো হয়, যদিও সাক্ষাৎকারের সময় দিয়ে তা স্থগিত করা হয়। পরে এ বিষয়ে আর কোনো সাড়া মেলেনি। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেখা দেয় এক অনিশ্চিত সময়। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে অর্থনৈতিক চাপ। প্রশাসনিক পুনর্বিন্যাসের পাশাপাশি স্বাস্থ্য খাতেও তৈরি হয় বহুমুখী সংকট। 3 দফায় চলে স্বাস্থ্যকর্মীদের আন্দোলন। গত বছরের এই আন্দোলনকেও হামের প্রাদুর্ভাবের পেছনে দায়ী করছেন অনেকেই। এ বিষয়ে কথা বলেছি স্বাস্থ্য সহকারীদের সংগঠনের প্রধান সমন্বয়কের সাথে। তবে তিনি বলছেন ভিন্ন কথা। 25 বছর পর যে টিকাটা আমরা দিই, সেই টিকাটাই আমরা দেওয়া হয়নি, যে কোনো কারণে হোক দেওয়া হয়নি। সেই টিকার প্রভাবটাই আমার কাছে মনে হয় যে এটা ফিল্ড পর্যায়ে পড়েছে। স্টার নিউজের অনুসন্ধান চলাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কিছু নথি আসে আমাদের হাতে। নথিতে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের 8 বিভাগের রুটিন টিকার গড় হার দেখানো হয়েছে 97%-এরও বেশি। সে হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের টিকার কোনো সংকট ছিল না। গত 1 মে ফেসবুক স্ট্যাটাসে সাবেক প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান লিখেন, পরিবর্তিত পদ্ধতিতে কোনো টিকা কেনা হয়নি। ইউনিসেফের মাধ্যমেই প্রি ফাইন্যান্সিং প্রক্রিয়ায় কেনা হয়েছিল ভ্যাকসিন, পরে পরিশোধ করা হয় সেই টাকা। ডাক্তার সাইদুর রহমানের বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। তথ্য বলছে 2024 সালের জুলাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন আইসিসি কমিটির সভা হয়, যেখানে অংশ নেয় দেশে টিকা নিয়ে কাজ করা সর্বোচ্চ উপদেষ্টা কমিটি, নাইটাগ, ইউনিসেফ সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সভায় 2025 সালের নির্ধারিত হামের ক্যাম্পেইনের সিদ্ধান্ত হলেও পরে তা দফায় দফায় পেছানো হয়। এভাবে বাড়তে থাকে হাম সংক্রমণের ঝুঁকি। স্টার নিউজের অনুসন্ধান ও পর্যবেক্ষণ বলছে, হামের প্রাদুর্ভাবের পেছনে টিকার সংকট নয়, তাই চরম মাত্রার অব্যবস্থাপনা, যেগুলোর অন্যতম অন্তর্বর্তী সরকারের 18 মাসে হামের ক্যাম্পেইন না হওয়া, ভিটামিন A+ ক্যাম্পেইন না হওয়া, অনিয়মিত টিকাদান এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের দায়িত্বে চরম অবহেলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসবের দেখভালের দায়িত্বে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। হামের প্রাদুর্ভাবের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার সাড়া মেলেনি। খোঁজ করতে গিয়ে নূরজাহান বেগমের সন্ধান আসে স্টার নিউজের কাছে। এখন উনি তাও বলেন উনি ধরেন লোকেশনটা দিলাম, সেই লোকেশনে উনি আছে, লিফটে 2। এবার নূরজাহান বেগমের মুখোমুখি হওয়ার পালা। সাংবাদিকতার নিয়মনীতি মেনে তার ঠিকানা প্রকাশ করবে না স্টার নিউজ। ম্যাডাম কেমন আছেন? আমি স্টার নিউজ থেকে বলছিলাম। পরিচয় শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। একটু প্লিজ, আমাকে পানি লাগবে প্লিজ। নিজেকে আড়াল করে এগিয়ে দেন গৃহকর্মীকে। সেটা আপনার একটা বক্তব্য জানা দরকার। আপনি একটু বাইরে যান না। একটু কাইন্ডলি একটু। ম্যাডাম জাস্ট 1 মিনিট কথা বলবো আপনার সাথে।
400-র বেশি শিশু মারা গেল, এই বিষয়টা তো একটু ক্লিয়ার করবেন। শেষমেশ কোনো বক্তব্য দিলেন না নূরজাহান বেগম। কেউ বলছেন নীতিগত পরিবর্তন, আবার কেউ দায় দিচ্ছেন অন্য পক্ষকে। কিন্তু এই সংকটের পেছনে রয়ে গেছে চরম অব্যবস্থাপনা আর ব্যর্থতা। উঠেছে কিছু অমীমাংসিত প্রশ্ন, যেগুলো হলো সম্ভাব্য মহামারীর ঝুঁকি আঁচ করতে পারলে ইউনিসেফের সতর্কতা কেবল অভ্যন্তরীণ যোগাযোগই কেন সীমাবদ্ধ ছিল? ইউনিসেফের চিঠিতে টিকা ক্রয় পদ্ধতির পরিবর্তন ইস্যুটি কেন বেশি গুরুত্ব পেয়েছে, কিন্তু সম্ভাব্য জনস্বাস্থ্য বিপর্যয়ের বিষয়টি এসেছে তুলনামূলক কম? 5 ফেব্রুয়ারি টিকায় স্টক আউটের কথা বলেছে ইউনিসেফ, কিন্তু তার আগে কি কোনো স্পষ্ট লিখিত সতর্কতা ছিল? এছাড়া 2025 সালের নির্ধারিত হাম ক্যাম্পেইন 2 দফায় বাতিল হলো কেন? জানুয়ারিতে সংক্রমণ দেখা দিলেও 3 মাস পর কেন ক্যাম্পেইন শুরু হলো, যখন হাসপাতালের শয্যা ভরে গেছে মৃত্যু আর শিশুদের কান্নায়? কারো না কারোকে দায় নিতে হবে। দায় নিতে গেলে যারা সংশ্লিষ্ট তাদের ভূমিকা কি ছিল, তারা কে কি করেছে, কি করে নাই, কেন করে নাই, কেন করেছে। হাম সংক্রমণে এতগুলো প্রাণহানির ঘটনায় জনমানুষ তো বটেই, ক্ষুব্ধ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তারা বলছেন স্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। হাম একটা জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হয়েছে এটা বলুন, তাহলে তো সবাই মুখ খুলবে যে কি করতে হবে। এখন অনেকে মুখ খুলছেন না, কি করতে হবে। আমার চেয়ে অনেক অভিজ্ঞ ব্যক্তি সরকারের মধ্যে আছে, তারা জরুরি না হলে তারা মুখ খুলছেন না, কারণ মুখ খুললে তার সমস্যা হতে পারে। এতগুলো শিশুর মৃত্যু শুধুই প্রাণহানি নয়, তাই তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি জরুরি এই প্রাদুর্ভাব থামানো।